ঠিক কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে আয়াসের কণ্ঠস্বরের শুনে ঘুমটা হালকা হয়ে এলো আমার। তবে ঘুমটা ভাঙল না, কিন্তু কানের কাছে আয়েশের কণ্ঠস্বর লাগাতার আসছে। এবার চোখটা না মেলে পারলাম না আমি। ইচ্ছের বিরুদ্ধে চোখজোড়া মেলে পাশে তাকাতেই দেখলাম লোকজন নেমে যাচ্ছে। আয়াসও দাঁড়িয়েছেন। এর মানে আমরা কি কক্সবাজার এসে গেলাম? আয়াস দুর্বল গলায় বললেন, আমরা এসে গেছি, এখন নামতে হবে নিশা পাখি। আমি আস্তে করে মাথা নাড়ালাম। জানালা ভেদ করে বাইরে তাকাতেই চোখমুখে এক শীতল বাতাস ছুঁয়ে গেল। আকাশে হরেক রকম মেঘের মেলা লেগেছে। সবেমাত্র বিকেল। আমি ঘুম ঘুম চেহারা নিয়ে উঠতে নিলে আয়াস আমার হাতটা ধরেন, আমাকে বাইরে নিয়ে আসেন। আস্তে আস্তে বাস থেকে নেমে পড়ি আমরা লাগেজ নিয়ে। আয়াস আশেপাশে তাকিয়ে আমার দিকে এক ঝলক তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে কিছুটা দূরের চায়ের দোকান দেখিয়ে দিয়ে বললেন, চলো ওখানে গিয়ে লোকজনকে হোটেলের ব্যাপারে জিজ্ঞাসা করি। আসলে যেই হোটেলটা বুক করেছি সেই হোটেলটার নাম এখানে সবারই জানা। জি চলুন। আমার হাত ধরে আয়াস চায়ের দোকানের দিকে এগিয়ে গেলেন আর সাথে সাথে আমিও গেলাম। ওখানে গিয়ে চায়ের দোকানে থাকা একজন লোককে উদ্দেশ্য করে আয়াস প্রশ্ন করলেন, আচ্ছা ভাই, এখান থেকে রয়্যাল টিউলিপ রিসোর্ট কতদূর পড়বে বলতে পারেন? লোকটি চা বানানো থামিয়ে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, হোটেলটা তো বেশ কাছেই। এখান থেকে সামনে সামান্য হেঁটে যান, কিছুদূর হাঁটতেই দেখতে পাবেন। সমুদ্রের বেশ কাছাকাছি হোটেলটা। ধন্যবাদ আপনাকে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ধন্যবাদ জানিয়ে আয়াস আবারও হাঁটতে শুরু করলেন। তার হাত ধরে পাশাপাশি হাঁটছি আমি। উনার অন্য হাতে বড় লাগেজটা, আমার অন্য হাতে পানির বোতল। কিছুদূর হাঁটতেই বেশ রাজকীয় মতো একটা রিসোর্ট চোখের সামনে জ্বলজ্বল করতে লাগল। রিসোর্টের বিল্ডিংয়ে সবার ওপরে লেখা রয়েছে রিসোর্টের নামটা। আয়াস ইশারা করে আমাকে নিয়ে সেখানে প্রবেশ করল। রিসোর্টে প্রবেশ করতেই গার্ডেনে ঢুকে পড়লাম আমরা। তার থেকে বেশ খানিকটা দূরে রয়েছে বেশ বর্ষর সুইমিং পুল। সুইমিং পুল দেখে কপালে ভাঁজ পড়ল আমার। কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত একটি জায়গা। সেখানে মানুষ এনজয় করতে আসে। সমুদ্র নামক এত বড় আর সুন্দর পানির উৎস থাকা সত্ত্বেও এই কৃত্রিম সুইমিং পুলটা বানানোর কি খুব দরকার ছিল? কথাটা ভাবতে ভাবতে এক ধ্যানে সুইমিং পুলের দিকে তাকিয়েছিলাম আমি। আয়াস হঠাৎ আমার হাত ধরে নাড়া দিল। আমি সুইমিং পুল থেকে চোখ সরিয়ে উনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বললেন, হায় আমার কপাল, আমার বউ আমাকে না দেখে সুইমিং পুল দেখতে ব্যস্ত। তার এই হ্যান্ডসাম আর ইনোসেন্ট বরের দিকে একটুও নজর পড়ে না? আমি উনার কথায় মুখ ভেঙিয়ে বললাম, আপনার সুন্দর চেহারা সেটা মানতে আমার কোনো দ্বিধা নেই, তবে ইনোসেন্ট সেটা মানতে পারলাম না। কেন কেন? আমাকে বুঝি ইনোসেন্ট মনে হয় না? আমি কণ্ঠস্বরে নিরুত্তাপ উদাসীনতা ভাবটা এনে বলে ফেললাম, ইনোসেন্ট হলে কেউ নিজের বউয়ের গায়ে হাত অন্তত তুলতে পারে না। সেই জায়গায় তো আমি নাকি আপনার ভালোবাসার মানুষ। আমার কথায় উনার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি মিলিয়ে গেল। নিজের শক্তপোক্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি যে আমার ভালোবাসা এই কথাটা সত্যি মায়াবিনী। তোমার কি এতে ডাউট আছে? অবশ্যই আছে। আমার কথায় হুট করে আমার কোমর পেঁচিয়ে নিজের সামনে আনলেন, আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, তোমার ডাউট যাতে না থাকে সেই কারণেই এখানে তোমায় আনা মায়াবিনী। এই সুন্দরতম জায়গাতে তোমায় হাড়ে হাড়ে বুঝিয়ে দেব ঠিক কতটা ভালোবাসি তোমায়, ঠিক কতটা চাই তোমায়। আমি লজ্জায় গলা খাকারি দিয়ে কাশির ভঙ্গি করে বললাম, এসব পরে হবে?
এখন রিসোর্টের ভেতরে গেলে হয় না? রিসোর্টের বাইরে এসব কি শুরু করেছেন? কথাটা বলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম আমি। কয়েক সেকেন্ড পর উনি নিজে থেকেই আমাকে ছেড়ে দিলেন। তারপর আমার একটা বাহু চেপে ধরে হাঁটতে লাগলেন। আমিও ধীরে ধীরে চলতে শুরু করলাম। রিসোর্টের রিসেপশনিস্টের সাথে কিছু কথা বলতেই উনি আমাদের হাতে চাবি ধরিয়ে দিয়ে বললেন, ওয়েলকাম স্যার অ্যান্ড ম্যাডাম। আপনাদের মতো কাপলের জন্য আমাদের এখানে আলাদা ব্যবস্থা রয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের। আয়াশ হাতে চাবি ধরিয়ে দিয়ে বললেন, থ্যাংক ইউ। বাথরুমটা কোন দিকে বলে দিল সুবিধা হতো। রিসেপশনিস্ট তাড়াহুড়ো করে বললেন, অবশ্যই। আপনাদের রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হবে। আমাদের থেকে নজর সরিয়ে, রাসেল। এই রাসেল, এদিকে আয় তো স্যার আর ম্যাডামকে 234 নম্বর রুমটা দেখিয়ে দে আর উনাদের লাগেজগুলোও নিয়ে যা। রিসেপশনিস্ট লোকটি কথাগুলো বলার পরপরই কিছুটা দৌড়ে আমাদের সামনে একটা 12-13 বছরের ছেলে এসে উপস্থিত হল। তারপর ছোট ছেলেটি মৃদু গলায় বলল, জি স্যার, নিয়ে যাচ্ছি। সাহেব, আয়াশকে উদ্দেশ্য করে, আমাকে আপনার হাতে থাকা ব্যাগটা দিন। আমি পৌঁছে দিই। কথাটা বলে আয়াশের হাত থেকে লাগেজ নিতে গেল রাসেল নামের ছেলেটি। আয়াশ লাগেজ সরিয়ে রাসেলের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমিও উনার দৃষ্টির আগামাথা বুঝলাম না, কিন্তু ছেলেটাকে দেখে বড্ড মায়া হচ্ছে। এতটুকু ছেলে কি না এসব ভারী লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে যাওয়া আসা করে? আয়াশের অদ্ভুত চাহনি দেখে রিসেপশনিস্ট লোকটি ভ্যাবাচেকা খেয়ে বললেন, স্যার, এনি প্রবলেম? আয়াশ দৃঢ় শক্ত গলায় বলল, ইয়েস। আমি এতটুকু ছেলেকে দিয়ে নিজের ভারী লাগেজ নিয়ে যাওয়াতে পারব না। কিন্তু স্যার, এটাই তো ওর কাজ। হোক ওর কাজ, আমি আমার লাগেজ নিজে নিয়ে যাব। রাসেল, তুমিও এসো আমার সাথে, আমাকে রুমটা দেখিয়ে দাও। আয়াশের শক্ত গলা শুনে কিছুটা কাচুমাচু হয়ে গেল রাসেল। যেন খানিকটা ভয় পেয়ে গেছে সে। আমি এগিয়ে গিয়ে ছেলেটার মাথায় হাত দিয়ে নিভয় কণ্ঠে বললাম, ভয় পেও না, তুমি ছোট, তাই তোমার ওই সাহেব তোমায় দিয়ে এসব কাজ করাতে চাচ্ছেন না। তুমি শুধু রুমটা দেখিয়ে দাও। রাসেল মিষ্টি হেসে মাথা নোড়াল। তারপর সুন্দর করে বলল, ওপরে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে ওপরে চলে গেল ছেলেটি। পেছনে পেছনে আমরাও সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। 2 তালায় উঠে বাম দিকে গিয়ে সবার শেষ প্রান্তে পড়ল আমাদের রুমটা। আয়াশ চাবি দিয়ে রুমের দরজা খুলতেই একটা বিশাল বর্ষর রুম আবিষ্কার হল। রাসেলে কণ্ঠে পেছনে ফিরে তাকালাম আমরা। তাহলে আমি আসি? আয়াশ নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে গম্ভীর গলায় বললেন, দাঁড়াও একটু। ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। আয়াশ নিজের মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে রাসেলের দিকে এগিয়ে দিলেন। রাসেল সাথে সাথে সরে গিয়ে বলল, না সাহেব, আমি এটা নেব না। কেন নেবে না? ভ্রু কুঁচকে, আমি তো কোনো কাজই করে দিইনি। তার ওপর এত টাকা একসাথে কি করে নিব? রাসেলের কথায় আয়াশ অদ্ভুতভাবে হাসলেন। মাথা হালকা হেলে বললেন, কে বলেছে কোনো কাজ করে দাওনি? তুমি যে আমাদের রুম দেখিয়ে দিল। ধরে নাও তার জন্যই এটা তোমার জন্য দিলাম। না সাহেব, এই সামান্য কাজের জন্য এত টাকা নিতে পারবো না আমি। হাত নাড়িয়ে আয়াশ এবার সোজা হয়ে দাঁড়ালেন। আমার দিকে এক নজর তাকিয়ে রাসেলকে ইশারা করে আঙ্কেল ঘুরিয়ে বলতে শুরু করলেন, কে বলেছে এটা সামান্য কাজ? আচ্ছা ধরে নাও তুমি কোনো রাস্তা চেনো না, কিন্তু তোমায় সেই রাস্তা দিয়েই যেতে হবে। তখন তুমি কি করবে?
রাস্তায় কোনো লোককে জিজ্ঞেস করব কোনো দিক দিয়ে যাওয়া যায়। মাথা চুলকিয়ে, তাহলে ভেবে দেখো, কোনো কিছু না চিনে জেনে কোথাও যাওয়া যায় না। আর তুমিও আমাদের এই এত বড় একটা রিসোর্টে আমাদের রুম খুঁজে দিতে সাহায্য করেছ। তুমি যদি না থাকতে তবে কি হতো বলো তো? আমরা এই বড় রিসোর্টে ঘুরে বেড়াতাম অথচ রুমটা খুঁজে পেতাম না। এবার বুঝেছ কত বড় কাজ করেছ তুমি? এতক্ষণ রাসেল আয়াসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, সেই সাথে আমিও উনার কথাগুলো মুগ্ধভাবে শুনছিলাম। এত সুন্দর করে এবং লজিক দিয়ে কি করে উনি বুঝিয়ে দিলেন ব্যাপারটা। উনার জায়গায় আমি থাকলে হয়তো জোর করেই ছেলেটার হাতে টাকা গুজে দিতাম, কিন্তু উনি কত সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। লোকটা সত্যিই একটা রহস্যময় উপন্যাস, যা হয়তো আমার দ্বারা কখনোই ভেদ করা সম্ভব নয়। কখনোই নয় মানে কখনোই নয়। হুট করে আয়াস আমার সামনে চুটকি বাজালেন। আমি হকচকিয়ে উনার দিকে তাকালাম। উনি টিপ টিপ দিয়ে বললেন, মনটাকে কোথায় উড়িয়ে নিয়ে চলে গিয়েছিলেন ম্যাডাম? আমার দিকে এভাবে তাকালে কিন্তু সিরিয়াসলি হার্ট অ্যাটাক করে বসব। তখন কিন্তু ব্যাপারটা মোটেও ভালো হবে না। আমি মুখ ফুলিয়ে জোরে জোরে বললাম, ওহো, আপনার দিকে সুন্দর করে তাকালেও দোষ, আবার না তাকালেও দোষ। তখন সুইমিং পুলের দিকে তাকিয়েছিলাম, তখন বললেন আপনার দিকে তাকাতে। আর এখন আপনার দিকে তাকিয়ে আছি তো আপনি বলছেন এভাবে তাকালে নাকি হার্ট অ্যাটাক করবেন। তাহলে কি করব বলে দিন। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে আমার নাক টেনে দিলেন আয়াস। আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে উনার দিকে তাকালাম। উনি আমার এক সাইডে ঘাড়ে হাত দিয়ে স্লাইড করতে করতে আমার কাছে এসে নিচু হয়ে হুট করেই ঠোঁটে চুমু খেয়ে বসলেন। আমার হাতটা মুখে চলে গেল। আয়াস দাঁত কেলিয়ে বলে উঠলেন, আমার নিশা পাখির রাগটা কিন্তু দারুণ। নিশা পাখি, মায়াবিনীর সাথে রাগিনী নামটাও তোমার জন্য পারফেক্ট। আমি তৎক্ষণাৎ মুখ থেকে হাত সরিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, কি হচ্ছেটা কি? দরজা খোলা রেখে এভাবে কি শুরু করেছেন? আমার কথায় দ্রুত দরজা লক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা, তবে দরজা লাগিয়ে রোমাঞ্চ করতে বলছ? আগে এটা বলবে না? তাহলে আগেই দরজা লাগিয়ে দিতাম। আমি এবার রেগে গিয়ে আয়াসের হাতে চিমটি বসিয়ে দিলাম। উনি আমায় ছেড়ে দিয়ে হাত নাড়িয়ে বললেন, উফফ, চিমটি দিচ্ছ কেন? নো রোমাঞ্চ, এখন ফ্রেশ হতে হবে। কথাটা বলে লাগেজ উঠিয়ে লাগেজের চেইন খুলে ওপরে থাকা শাড়িটা নিয়ে ওয়াশরুমে দৌড়ে ঢুকে গেলাম আমি। ফ্রেশ হয়ে এসে রুমটাকে ভালো করে পর্যবেক্ষণ করছি আমি। আসার পর রুমটাকে ঠিক করে দেখা হয়নি। এখন ঠিক করে দেখতেই মনে হলো রুমটা সত্যিই কাপলদের জন্য। রুমটাতে পুরোটাই সাদা রং করা, তার ওপর লাভ আঁকানো। বিছানাটাও লাভ শেপের, তাতে সাদা পাতলা চাদর বিছানো। তার পাশেই টেবিলে লাভ শেপের ল্যাম্পশিট। তার আশেপাশে গোলাপের পাপড়ি ছিটানো। উত্তর দিকে একটা ছোট্ট বেলকনি, যেখানে ফুলের ছোটখাটো বাগান বলা যায়। আর বাকি সব সাদা রঙের। ধীরে ধীরে রুমটা ঘুরে দেখতেই কোনো কিছুর সাথে মাথা আঘাত লাগলো আমার। মাথা নাড়িয়ে সামনে ভালো করে তাকাতেই একটা উদাম আর চওড়া বুক দেখে কয়েক ধাপ পিছিয়ে এলাম। কিছুটা দূরে যেতেই আয়াসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অতঃপর ফিচেল গলায় বললাম, আপনি এভাবে বাইরে এসেছেন কেন? কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকেননি? আয়াস লাগেজে হাত দিয়ে কাপড় বের করতে করতে বলল, না, সেটা করার দরকার আছে কি? আমার ঘরে আমার বউ ছাড়া অন্য কেউ তো নেই, তাই কাপড় রুমে পরলেও হবে। আমি উনার কথার আর কোনো জবাব দিলাম না।
বাঁকা চোখে তাকিয়ে বেলকনির দিকে এগিয়ে যেতে নিলেই উনি আবারও পিছুডাক দিতেই আমি ঘাড় ঘুরিয়ে হাত নাড়িয়ে ইশারায় উনাকে জিজ্ঞেস করলাম, কেন ডাকলেন আমায়? উনি টি শার্ট আর প্যান্ট পরে টাওয়াল আমার মুখে ওপর ছুঁড়ে দিলেন। তারপর ভ্রু নাচিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমার মাথা থেকে পানি পড়ছে, দেখতে পাচ্ছ না? মাথা মুছে দাও। মাথা হেলিয়ে নিজের চুল নিজে মুছে নিন। আমার কথায় বুকে হাত দিয়ে দাঁড়ালেন উনি। চোখ ওপরে পাকিয়ে বললেন, দেখো, যত তাড়াতাড়ি চুল মুছে দেবে তত তাড়াতাড়ি আমরা সমুদ্রে যেতে পারবো। আমরা সমুদ্র জিনিসটা বরাবরই খুব পছন্দ। বাপিসহ আমরা পুরো পরিবার একবার ছোটবেলায় এসেছিলাম এখানে। তখন থেকে সমুদ্র সৈকত আমার খুব পছন্দের জায়গা হয়ে উঠেছিল। বড় হয়ে স্বপ্ন বুনে রেখেছিলাম নিজের বরের সাথে অবশ্যই এখানে আবারও আসব। কোনো না কোনোভাবে আমার বুনা স্বপ্ন পূরণ হয়েছে। সমুদ্রে যাওয়ার কথা শুনে আমার মনটা নেচে উঠল। আমি দ্রুত উনার দিকে এগিয়ে গিয়ে বললাম, কখন যাবেন? আমার চুলটা মুছে দিল, এই তোমায় নিয়ে যাব। কিছুক্ষণ পরই সূর্য অস্ত যাবে। আমি আর কোনোরকম কথা না বলে উনাকে বসিয়ে দিলাম বেডে। উনি মুচকি হেসেই আমাকে জড়িয়ে ধরলেন। আমি ভেঙচি কেটে উনার চুল মুছতে মনোযোগ দিলাম। কিন্তু হয়তো এই আয়াস নামক ব্যক্তির জন্মটাই হয়েছে আমায় বিরক্ত করতে। কোনো কাজে বিরক্তি না দিল উনার যেন চলেই না। আমাকে বিরক্ত করে, রাগিয়ে, লজ্জা দিয়ে, অত্যাচার করে যেন উনি অদ্ভুত শান্তি লাভ করেন। আমার পেটে হাত দিয়ে স্লাইড করছেন আর মাঝে মাঝে জড়িয়ে ধরছেন। ব্যাপারটা ভীষণভাবে বিরক্ত করছে আমায়। একদিকে লজ্জায় যেন কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। কোনোমতে উনার চুল মুছে দিয়ে সরে দাঁড়ালাম। উনি বাঁকা হেসে উঠে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করে বললেন, তো চলো যাওয়া যাক। আমি লাফিয়ে বললাম, হুর, চলুন। রুম থেকে বেরিয়ে পড়লাম আমরা। রিসোর্ট থেকে খুব বেশি দূর নয় সমুদ্র সৈকত। হেঁটেই যাওয়া যায় অনায়াসে। আয়াস আমার হাতের সাথে হাত বন্দি করে হাঁটছেন। মিনিট 10 হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম সেখানে। জোরে জোরে বাতাস বইছে। সমুদ্রের ঢেউগুলো আঁচড়ে পড়লে কিনারায়। আকাশে সূর্যটাও দিগন্তে যেতে বসেছে। আমাদের মতো আরও অনেকেই এসেছে নিজেদের সাথে নিজেরা সময় কাটাতে। আয়াস আশেপাশে ভিড় দেখে আয়াস আমার দিকে চেয়ে বলে উঠলেন, এখানে অনেক ভিড়, আরও এগিয়ে যাই? আমি উনার কথায় সম্মতি জানাতেই উনি আমাকে নিয়ে এগোতে শুরু করলেন। ভিড় পেরিয়ে খালি জায়গায় এসে পড়লাম আমরা। জায়গাটা যে একবারে খালি তা নয়। কয়েকজনের আনাগোনা আছে এখানে। তারাও নিজেদের প্রিয় মানুষের হাত ধরে হাঁটছে। হঠাৎ আমার হাতটা বুকে জড়িয়ে হাঁটতে শুরু করলেন আয়াস। সূর্য অস্ত যাচ্ছে। কত সুন্দর একটি দৃশ্য। এমন মনোরম দৃশ্য দেখে যেন মনটা জুড়িয়ে গেল আমার। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম আমরা। চলার মাঝে থেমে গেলেন আয়াস। আমি উনার দিকে উৎসুক দৃষ্টিতে তাকাতেই উনি আমার হাত ছেড়ে সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে হাত দুদিকে ছড়িয়ে দিয়ে চিৎকার করে করে বলে উঠলেন, আই লাভ ইউ আনিশা, আই লাভ ইউ আ লট। উনার কথা শুনে চমকে উঠলাম আমি। আমার বুকে ধুকপুক শুরু হয়ে গেছে। এটাই বুঝি ভালোবাসার অনুভূতি? উনার দিকে একমনে চেয়ে থাকলাম। উনি আমার দিকে ঘাড় ঘুরিয়ে একরাশ আশা নিয়ে বললেন, আমি একটু আগে যা বললাম তার উত্তর চাই আনিশা। দেবে না উত্তর? আমারও ইচ্ছে হলো উনার কথার প্রত্যুত্তরে চিৎকার দিয়ে নিজের মনে ভালোবাসা প্রকাশ করতে, কিন্তু কোনো অজানা বাধায় পিছিয়ে গেলাম আমি। আয়াসের আশায় পানি ঢেলে দিলাম। উনি পিছন ফিরে এগিয়ে এলেন আমার দিকে।
আমার বাহু ধরে ভার গলায় বললেন, কোনো ব্যাপার না, আমি জানি তোমার সময় লাগবে, টেক ইউর টাইম। কথাটা বলে হাঁটতে শুরু করলেন উনি নিজের পকেটে হাত দিয়ে। আমিও পেছনে থেকে হুট করে হাত ধরে হাঁটতে শুরু করলাম। উনার ভার মুখে হাসি ফুটে উঠেছে, তা দেখে আমিও হাসলাম। চলতে চলতে হুট করে আয়াস তার সুন্দর গলায় গেয়ে উঠলেন, এত রোদ্দুর তুই এনে দিলই তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই, এত রোদ্দুর তুই এনে দিলই তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আরও 5টা 12 মাস, কোনো বিকেলবেলাতে তুই আমার হয়ে যাস, শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই, শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। উনার গাওয়া প্রত্যেকটা লাইন যেন আমার মনে গেঁথে গেল, যেন মনটা নিজে থেকেই বলে উঠল গানটা উনি আমার জন্যই গেয়েছেন। মনে কথা ভাবতেই আপনা আপনি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে ফেললাম। আয়াসের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে তাকিয়েই হাঁটছেন। আমি তাকাতেই আমার গালে চুমু খেলেন উনি। তারপর নিজের গাল এগিয়ে দিয়ে অসহায় ভঙ্গিতে বললেন, এখন আমাকেও চুমু খেতে হবে, আমি কিন্তু আমার অধিকার ছাড়ছি না। আমি উনার কথায় ফিক করে হেসে দিলাম। আসলেই হয়তো উনাকে এই অধিকার থেকে বঞ্চিত করলে বড়ই অন্যায় দেখাবে। পায়ের পাতা উঁচু করে উনার এক গালে চুমু খেয়েই দৌড় দিলাম আমি। পেছনে থেকে আয়াসের সুন্দর হাসির আওয়াজ কানে এসে লাগল, রাতে, নিশা পাখি, এই শাড়িটা নাও, পরে নাও এটা, আমি বাইরে থেকে আসছি। কথাটা বলে আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন উনি। আমি ব্যাগটা নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, এই ব্যাগ এই শাড়ি কোথায় পেলেন? অবশ্যই মার্কেটে, আসার আগে তোমার অগোচরে তুলে নিয়েছিলাম, এখন শাড়িটা পরো, আমি আসছি। কথাটা বলে বেরিয়ে যেতে গেলেন উনি রুম থেকে। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়ে দরজা লক করে ব্যাগ থেকে শাড়ি বের করতেই চমকে উঠলাম। এটা তো শাড়ি নয়, লাল টুকটুকে বেনারসি। ব্যাগের ভেতর থেকে একটা কাগজও বের হল। কাগজ হাতে নিয়ে মেলিয়ে দেখতেই উনার সুন্দর হাতের লিখা চোখে ভাসতে থাকল, তোমার আর আমার বিয়ে হুট করেই হয়ে গিয়েছে। না পেরেছি তোমায় বেনারসিতে রাঙাতে, আর না পেরেছি তোমার প্রতি আমার মনের কথাগুলো ঠিক করে প্রকাশ করতে। কিন্তু আজ মনটা বড়ই উতলা হয়ে পড়েছে তোমায় আমার মনের কথাগুলো জানাতে। তুমি আজ সুন্দর করে সেজে আমার জন্য অপেক্ষা করবে। আমি ঠিক সময় মতো তোমার সামনে হাজির হব মায়াবিনী। আমি হালকা হেসে বেনারসি হাতে নিলাম, আয়নার সামনে দাঁড়ালাম। ঠিক কেমন লাগবে আমায় বেনারসিতে? আজ আয়াসের মনের মতো করে সাজলাম আমি। আমিও আজ উনাকে নিজের মনের কথা বলতে চাই। তাই অনেক আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে লাল রঙে রাঙালাম। আয়নায় ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, আমাকে নববধূর মতোই লাগছে। দেখতে দেখতে অনেক সময় কেটে গেল। আয়াস এখনো এলেন না। তবুও অধীর আগ্রহে বসে রইলাম আমি। তবুও এলেন না। এবার অনেক চিন্তিত হয়ে উনাকে ফোন করেও পেলাম না। দেখতে দেখতে রাত 12টায় ঠেকল। আমি ঘুমে ঢুলছি। হঠাৎ কানে দরজা নক করার শব্দ আসায় চোখ থেকে ঘুম চলে গেল আমার। দেরি না করে তড়িঘড়ি করে উঠে গেলাম আমি দরজার দিকে। হয়তো আয়াস এসেছেন। মুখে লজ্জামিশ্রিত হাসি দিয়ে দরজা খুললাম। কিন্তু সামনে দেখতেই আমার হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল। চোখটাকে বিশ্বাস করতে আজ বড্ড কষ্ট হচ্ছে। চোখ এই মুহূর্তে ভীষণ জ্বালা করছে আমার। এ কি আমার কল্পনা নাকি বাস্তব? আমার ঠিক দুহাত সামনে আয়াস মাতাল হয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছেন বললে ভুল হবে, তাকে অনেক কষ্টে দাঁড় করিয়ে রেখেছে দুজন মেয়ে।
আয়াস মুখটা নিচু করে রেখে চোখ বন্ধ করে আছেন, আর মেয়েগুলোর মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে আমার কাছে। মুহূর্তের মাঝেই আমার আশাভরা মনটা ভেঙে যেন তছনছ হয়ে গেল। চোখে পানি টলটল করতে থাকল। চোখে পানি আসায় সামনের চিত্রগুলো অস্পষ্ট হয়ে ধরা দিল আমার চোখে। তবে কি এই ছিল উনার মনে? জানি আগের থেকে উনার নেশা ছিল মেয়েদের প্রতি, কিন্তু আমি নামক মেয়েটা উনার লাইফে আসার পর এসব বাজে অভ্যেস একেবারে বিদায় নিয়েছিল উনার জীবন থেকে। তবে কেন ফিরে এলো এসব অভ্যেস? আমাকে নিজের মনের মতো সাজতেন বলে কেন নিজে অন্য মেয়েদের সাথে ব্যস্ত হয়ে পড়লেন? কেন আমার তিলে তিলে ভালোবাসাকে প্রতিটা মুহূর্ত অপমান করছেন উনি? একজন মেয়ের কাছে তার স্বামী যে কতটা মূল্যবান সেটা সেই বিবাহিত মেয়েটাই বলতে পারে। তাই তো সে কখনোই নিজের স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চায় না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমিও চাই না আমার ভালোবাসাকে অন্য কারো সাথে ভাগ করতে, কেননা আমিও মেয়ে। মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে চোখের পানি পড়ার আগে হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে আবারও সামনে তাকালাম, চোখ মুখ লাল করে। নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরলাম। বেদনায় মুখটা হয়েছে কালো। কোনোরকমে ভাঙা ভাঙা গলায় আমি বলে উঠলাম, কারা আপনারা? কি করছেন আমার হাজবেন্ডের সাথে? আয়াসের বাম পাশে থাকা মেয়েটা কিটকিটিয়ে বলে উঠল, আমরা কারা তোমার হাজবেন্ডের সাথে কি করছি সেটা তোমার হাজবেন্ডের নেশা কাটলেই বলতে পারবে। এখন সাইড দাও দেখি। কথাটা বলেই মেয়ে দুজন একে অপরকে ইশারা করে আয়াসকে নিয়ে ঢুকতে নিল। আমি আরও ওদের পথ আটকে সেটে দাঁড়ালাম। চোখমুখ শক্ত করে নীরস গলায় বললাম, না, আমার হাজবেন্ডকে নিয়ে রুমে যাব আমি। আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা আসতে পারেন। আমার বলা কথাগুলো যেন একটুও পছন্দ হলো না মেয়ে দুটোর। তাতে আমার কি? ওরা খানিকটা বিব্রত হয়ে ওদের ঘাড় থেকে আয়াসের হাত উঠিয়ে আমার কাছে আয়াসকে এগিয়ে দিল। সাথে সাথে আয়াস কোনোরকমে জাপটে ধরে পড়ে যেতে নিলেন। আমি ঠিক করে শক্তভাবে দাঁড়ালাম। ওদের মুখের ওপর দরজাটা লাগিয়ে দিলাম সজোরে, যেন আমার মনে থাকা সব রাগটা দরজার ওপর দিয়ে গেল। আয়াসকে কোনোরকম টেনে নিয়ে আসতেই বিছানার কাছে এনে উনাকে ঠেলে শুইয়ে দিলাম। কিন্তু আমাকে ছাড়লেন না আয়াস। শক্ত করে আমায় জড়িয়ে ধরে আছেন। নেশার মাঝে আমাকে নিজের কাছে শক্ত করে টানলেন। সাথে সাথে উনার পাশে ঠাস করে শুয়ে পড়লাম আমি। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমার গলায় নিজের মুখ ডুবিয়ে দিয়ে বিড়বিড় করে বললেন, হুমম, এটাই আমার নিশা পাখি। তার গায়ের গন্ধ এটা আমার নিশা পাখি। এতক্ষণ কেন জানি না নিশা পাখির গায়ের গন্ধ পাচ্ছিলাম না, এখন পেয়েছি। কথাটা বলে আমার কাছে সেটে এলেন। আমি উনার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। উনি শুধু আমাকে আমার গায়ের গন্ধে চিনে ফেলেছেন, নাকি এসব কিছুই লোকটার নাটক? নেশার ঘোরে মনে তো হয় না উনার দ্বারা নাটক করা সম্ভব। প্রচণ্ড অভিমান আর ক্ষোভ নিয়ে উনাকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে উঠে পড়লাম। বিদ্যুতের গতিতে সুন্দরতম বেকনিতে চলে এলাম। এই মনটা আর পারছে না অভিমানে পাহাড় গড়তে, আর পারছে না এত কষ্ট সইতে। বেলকনির চারপাশে থাকা বাহারি ফুলের গন্ধ এসে নাকে ঠেকেছে। রাতটা বাড়ছে, সাথে বাড়ছে হৃদয়ের দহন। আচ্ছা, আমি কি আয়াসকে ভুল বুঝছি? মনটা যেন আয়াসকে খারাপ ভাবতে পারছে না, যেন মনে হচ্ছে আমার বোঝাতে ভুল রয়ে গিয়েছে কোথাও। মুখটা চেপে কেঁদে দিলাম নিজের মনের সাথে লড়াই করতে না পেরে। আস্তে আস্তে বেলকনির রেলিং চেপে বসে পড়লাম। শো শো বাতাস বইছে। বাতাস গা ছুঁয়ে যাচ্ছে বারবার। কানে ভেসে আসছে সমুদ্রে ঢেউ খেলানো মন মাতানো শব্দ।
সেই সাথে বাড়ছে আমার চাপা কান্না। এই কান্না কমবে না, বাড়বে, তীব্রভাবে বাড়বে এবং বাড়তেই থাকবে। সকাল সকাল নিজের লাগেজ গুছিয়ে নিচ্ছি আমি। কালকে রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো আজই যাব আমি বাড়িতে। আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না এখানে। মনটা যেন তিক্ততায় ভরে উঠেছে। আয়াস এখনো এলোমেলো হয়ে ঘুমোচ্ছেন। ঘুমিয়েই থাকুক, দরকার হলে একা চলে যাব, তবুও আর এক মুহূর্ত এখানে নয়। লাগেজ গোছানো শেষ হলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের শুকনো মুখটা দেখে নিলাম। ক্লিপ দিয়ে কোনো রকমে মাথার চুল বেঁধে নিয়ে বিছানার দিকে তাকাতেই চমকে উঠলাম। আয়াস হাই তুলছে আর মাথা চেপে ধরে বসে আছেন। তৎক্ষণাৎ নিজের মুখটা আবারও স্বাভাবিক করলাম। উনি পিটপিট করে আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, হোয়াট দ্য হেল, তুমি আমার দেওয়া বেনারসি পরোনি কেন? আমি উনার কথার কোনো প্রকার উত্তর না দিয়ে লাগেজের কাছে গিয়ে লাগেজ ধরে তুললাম। আমার লাগেজ তোলা দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন আয়াস। হম্বিতম্বি করে আমার কাছে এসে আমার সামনে দাঁড়ালেন। কড়া গলায় প্রশ্ন ছুড়লেন, কি ব্যাপার? লাগেজ গুছিয়েছ কেন? কোথায় যাচ্ছ? তোমায় সেজে থাকতে বলেছিলাম, তা না করে কি করছো তুমি? এবার আর উনার এসব কথা সহ্য হল না আমার। দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে উঠলাম, সেজে থাকতে বলেছিলেন সেই রাতে। এখন কয়টা বাজে জানেন? সকাল হয়ে গিয়েছে মি আয়াস রায়হান। সকাল 7টা বাজে। আর কেন আমাকে সেজে থাকতে বলেছিলেন? রাতে মেয়েদের সাথে ফুর্তি করার জন্য? আর আমায় কষ্ট দেওয়ার জন্য? আমার কথায় চোখ রাঙিয়ে হাতটা আমার গাল বরাবর তুলেও থেমে গেলেন উনি। নিজের হাতটাকে জড়িয়ে নিয়ে নিচে নামিয়ে ফেললেন। আমি শুকনো গলায় বললাম, মারতে গিয়ে থামলেন কেন? মারতেন। এই কাজটা তো আপনার দ্বারা পারফেক্টলি হয়, তাই না? আমার কথা শুনে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে চোখ খুলে আমার বাহু চেপে ধরতেই আমি সরে গেলাম। উনি অস্থির গলায় বললেন, কি হয়েছে মায়াবিনী? কেন এমন রিয়েক্ট করছো তুমি? কি করেছি আমি? কিছু তো বলো। আপনি তো জানেন কাল রাতে কি হয়েছিল। কেন আমায় সাজতেন বলে মাতাল হয়ে রাত 12টায় মেয়ে নিয়ে রুমে ঢুকেছিলেন? বলুন, দৃঢ় গলায়। আমার কথায় কপাল ভাঁজ হয়ে গেল উনার। এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমি কোনো উদ্ভট কথা বলে ফেলেছি। শুধু তাই নয়, আমিই যেন একটা উদ্ভট মানুষ। যেন আমি এই পৃথিবীর মানুষই না, অন্য কোনো গ্রহ থেকে এসে জুটেছি। উনার চাহনি দেখে নিজের নজর সরিয়ে ফেললাম আমি। আচমকা উনি বলে উঠলেন, আমি মাতাল হয়ে অন্য মেয়েদের নিয়ে রুমে ঢুকেছিলাম? এসব কি যা তা বলছো? আমি তো তোমার জন্য একটা স্পেশাল কিছু অ্যারেঞ্জ করতে গেছিলাম। তারপর ড্রিঙ্ক আর মেয়ে দেখে নিজেকে সামলাতে পারেননি। ড্রিঙ্ক আর মেয়ে দুটোর নেশায় করে ফেললেন। কথাটা ঝট করে বললাম আমি। আমার কথা শুনে আয়াস প্রচণ্ড রাগ নিয়ে বললেন, শাট আপ, আমার কথা শেষ হতে দাও। তারপর যখন নিচে রিসোর্টের ম্যানেজারের কাছে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিলাম, তখনই একজন লোক আমায় হঠাৎ করে বলে জিজ্ঞেস করলেন কিছু লাগবে কিনা। আমি লোকটাকে রিসোর্টের কোনো স্টাফ ভেবে বলেছিলাম যে ওয়াইফকে সারপ্রাইজ করার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করব। তখন লোকটা আমায় বলল, এখান থেকে সামনে গেলেই একটা ছোটখাটো হোটেল আছে সমুদ্রের কাছাকাছি। ওখানে প্রায় এমন হাজবেন্ড আর ওয়াইফকে স্পেশাল কিছু অ্যারেঞ্জ করে। আর হোটেলটাও নাকি এই রিসোর্টের ম্যানেজারের। তো আর কিছু না ভেবে চললাম উনার পিছু পিছু। ওখানে গিয়ে দেখলাম ওটা কোনো হোটেল না, ওটা ছিল নাইট ক্লাব, যেখানে অনেক ছেলে মেয়েরা ড্যান্স আর ড্রিঙ্ক করতে বিজি ছিল।
ওসব দেখে ওই লোকটাকে রেগে কিছু বলতেই সে বলেছিল যে এখানে তার একটা কাজ আছে, সে এই কাজটা সেরেই আমায় নিয়ে যাবে। তাই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। লোকটা আমার হাতে একটা জুসের গ্লাস ধরিয়ে দিয়ে চলে গেল। আমিও গ্লাসটা ভালো করে দেখতেই জুস ছাড়া কিছু মনে করলাম না, তাই খেয়ে ফেললাম। কিন্তু হঠাৎই আমার মাথা ঘুরতে লাগল। কয়েকজন এসে আমায় ধরে একটা রুমে নিয়ে শুইয়ে দিয়েছিল, তারপর আর কিছু মনে নেই আমার। আর এখন তুমি এসব কথা বলছো? বিলিভ মি নিশা পাখি, আমার তুমি ছাড়া অন্য নেশা নেই। এতক্ষণ প্রচণ্ড ধ্যান লাগিয়ে উনার কথাগুলো শুনছিলাম আমি। উনার কথা শুনতে না শুনতে মনে যেন একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। চোখ জোড়া যেন প্রচণ্ড বিশ্বাস নিয়ে আয়াসের দিকে তাকাল। তবে কি সত্যিই আমার ভালোবাসা আমারই আছে? সে কি আমাকেই ভালোবাসে? কথাগুলো ভাবতেই চোখ গোল গোল হয়ে গেল। সরু গলায় উনার উদ্দেশ্যে বললাম, বিশ্বাস করি না আপনাকে। কেননা আগেও আপনি অনেক মেয়ের সাথে মিশেছেন। অনেক হয়েছে আপনাকে সহ্য করা। আর পারব না আমি। অনেক কষ্ট দিয়েছেন আপনি আমায়। কত আশা নিয়ে বসেছিলাম কালকে আপনার জন্য। ভেবেছিলাম হয়তোবা সত্যিই আপনি আমার অভিমানগুলো চূর্ণ বিচূর্ণ করে আমায় কাছে টেনে নিতে পারবেন। কিন্তু আশাগুলো সেভাবেই থেকে গেল। আমার অভিমান আর সংশয় ভেঙে দেওয়ার বদলে আপনি আরও জাগিয়ে তুললেন সেসব। আপনার সাথে এক ছাদের নিচেও থাকব না আমি। চলে যাব অনেক দূরে। আমার কথা শুনে ভরাত চোখে তাকালেন আয়াস। চোখজোড়া জ্বলজ্বল করতে লাগল তার। হাত পা কাঁপতে শুরু করল। আমি উনার এই আচরণে ভরকে গেলাম। উত্তেজিত চোখমুখ নিয়ে আমার হাত ধরে হেঁচকা টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন উনি। যেন ছাড়লেই আমি কোথাও পালিয়ে যাব। আমিও বিশ্বাসের সাথে উনাকে চেপে ধরলাম। উনার গায়ে স্পর্শ করতেই বুঝতে পারলাম উনি এখনো কাঁপছেন। বুকে মাথা রাখতেই উনার বুকের বাম পাশের হৃৎস্পন্দনের কম্পন অনুভব করতে লাগলাম। হৃৎস্পন্দন খুব দ্রুত গতিতে চলছে, যা স্বাভাবিকের থেকে বেশি। বলা হয় কোনো মানুষ যদি ভয় বা আতঙ্কে থাকে তবে তার হৃৎস্পন্দন দ্রুত হয়। তবে কি উনিও কোনো কিছু নিয়ে ভীষণ আতঙ্কে আছেন? কাঁপা কাঁপা সুরে উনি বলে উঠলেন, দ্যাটস মাই লাস্ট ওয়ার্নিং মায়াবিনী। কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না আমাকে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত ধরে বাঁচতে চাই। সারা জীবন তুমি নামক নেশাটাই ডুবে থাকতে চাই আমি। তাই এমন কথা বলবে না তুমি আমায়। তুই শুধুই আমার। এতক্ষণে উনার ভয় পাওয়ার কারণগুলো স্পষ্টভাবে ফুটে উঠল আমার কাছে। আমার সামান্য কথায় উনি আজ এত ভয় পেয়েছেন? এত ভালোবাসা আমার প্রতি উনার? আজ মনে যতটুকু দ্বন্দ্ব ছিল তাও যেন এক মুহূর্তে কেটে গেল। প্রশান্তির হাসি দিয়ে উনার বুকে চুমু খেয়ে বললাম, ইস, আমি শুধু আমার সাইকো লাভারের। অন্য কারো হওয়ার সাধ্য আছে আমার? নেই একদমই। আমার হাত থেকেও আপনার এত সহজে নিস্তার নেই মাই সাইকো লাভার। কথাটা বলে মুখটা তুলতেই উনি আমার ঠোঁটে ভালোবাসার পরশ দিয়ে বললেন, তাহলে অবশেষে আমার মায়াবিনীর অভিমান ভাঙাতে সক্ষম হয়েছি নাকি? আহা, আর একটু হলে তো আমার রেখে চলেই যাচ্ছিলে তুমি। তখন কি হতো? কি আর হতো? আমি তো জানতাম আপনি আমায় যেতে দিতেন না। যেখানেই যেতাম ঠিক টানতে টানতে আমায় নিজের কাছে নিয়ে আসতেন। ঠিক নিজের বাহুডোরে নিজের ভালোবাসা দিয়ে বন্দি করতেন। বিকজ আয়াস বাঁকা হেসে আমার ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে বললেন, আই এম ইয়োর সাইকো লাভার। রুম থেকে বেরিয়ে হাতে হাত রেখে সিঁড়ি দিয়ে নামছি আমরা। উদ্দেশ্য সমুদ্রের ধারে যাওয়া। নিচে নামতে নামতে হঠাৎ কিছু না ভেবেই আমি বলে বসলাম, আচ্ছা, আপনার জুস খেলেও নেশা হয়? আয়াস আমার কথা ভ্রু কুঁচকে তাকালেন। তীক্ষ্ণ গলায় বললেন,
এটা খেলে নেশা হয় কে বলল তোমায়? তোমার হয়েছে কখনো? তো আপনিই তো বললেন জুস খাওয়ার পর মাথা ঘুরছিল। কিছুই মনে নেই আপনার? তাহলে তো আপনার নেশায় হয়েছিল। আয়াস আমার কথায় বেশ গম্ভীর আর চিন্তিত হয়ে পড়লেন। কপাল ভাঁজ করে আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। তারপর অতি ভার গলায় বলে উঠলেন, আমার মনে হয় এটা কারো প্ল্যান ছিল। জুসের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল কেউ। তারপর তোমার সামনে আমায় ওই মাতাল আর বিশ্রীভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু কে এমন জঘন্য প্ল্যানিং করল তা বুঝতে পারছি না। উনার কথা শুনে থেমে গেলাম আমি। খুব ভাবন্তক হয়ে ভাবতে লাগলাম মেঘার বিয়ের বৌভাতের কথা। সেদিন তো আমিও জুসি খেয়েছিলাম, কিন্তু আমারও তো নেশা হয়ে গিয়েছিল, সেটা কি করে? তাহলে কি সেদিনও কেউ এসব প্ল্যানিং করেছে? কি হলো, থামলে কেন? আয়াসের প্রশ্নে উৎসুক হয়ে তাকালাম আমি। অবাক করা গলায় বললাম, আচ্ছা, মেঘার বৌভাতের অনুষ্ঠানেও তো আমি জুসি খেয়েছিলাম। তাহলে আমার নেশা হয়েছিল কেন? তোমার নেশা হয়েছিল? চোখ বড় বড় করে আমি মাথা নাড়াতেই উনার মুখটা বেশ চিন্তিত হয়ে গেল। আর উনার মুখটাতেও বেশ অনুশোচনায় ভরে গেল। বুঝলাম সেদিন আঘাতের কথা ভেবে নিজেকে অপরাধী ভাবছেন। উনার হাত ধরে নাড়া দিতেই উনি চমকে উঠে বললেন, কেউ তো আছে যে আমাদের মাঝে দূরত্ব তৈরি করতে উঠে পড়ে লেগেছে। একবার ঢাকায় ফিরি খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন ওসব বাদ দিন। আর শুনুন, আমি আগে বার্মিজ মার্কেটে যাব প্লিজ। আমার কথায় হালকা হেসে সম্মতি জানালেন উনি। তারপর নিচে নেমে রিসেপশনে গিয়ে ম্যানেজারকে দেখতে পেলাম আমরা। আয়াস নিজের মুখটা গম্ভীর করে ম্যানেজারের দিকে এগিয়ে যেতেই ম্যানেজার প্রশ্ন করে উঠলেন, গুড মর্নিং স্যার, আজকে আপনারা সূর্যোদয় দেখতে যাননি? আসলে সকাল সকাল অনেকে সূর্যোদয় দেখতে বেরিয়ে পড়ে। আপনারা কেবল বের হচ্ছেন বুঝি? আয়াস রিসেপশনের বড় টেবিলে হাত রেখে ম্যানেজারের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বললেন, হুমম, এখন বের হচ্ছি। একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি অবশ্যই, বলুন। আপনি কি রিসোর্টের সাথে নাইট ক্লাবও ম্যানেজ করেন? ম্যানেজার চোখ ছোট ছোট করে বললেন, না স্যার, আমার তো রিসোর্ট ম্যানেজ করতে করতেই দিন চলে যায়। দাঁত বের করে, ও থ্যাংক ইউ। আয়াস আমার কাছে এসে আমার হাত ধরে হনহন করে বেরিয়ে গেলেন। পাশাপাশি আমিও বেরিয়ে গেলাম। বার্মিজ মার্কেটে ঘুরে বেরিয়ে অনেকের জন্য নানান রকম জিনিস কিনেছি আমি আর আয়াস। আমার হাতে শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বিল পেমেন্ট করে আরও ঘণ্টাখানিক ঘুরে বেরিয়ে এলাম আমরা। বাইরে মেইন রোডে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই ভরা ব্যস্ত শহরে আমাদের মতো অনেকেই মার্কেট করতে এসেছে। তারাও আমাদের মতো, তারাও দাঁড়িয়ে আছে। রাস্তার ওপাশে আইসক্রিমের ভ্যান দেখে মনে আইসক্রিম খাওয়ার স্বাদ জাগল প্রখরভাবে। অনেক দিন ধরে আইসক্রিম ভ্যান থেকে আইসক্রিম কিনে খাওয়া হয় না। আয়াসের দিকে তাকিয়ে বাচ্চামি কণ্ঠে বলেই ফেললাম, শুনুন না, আইসক্রিম খাব, কিনে দিন। আয়াস মাথা নামিয়ে আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, কোথায় আইসক্রিম দেখতে পাচ্ছ? উইয়ে আইসক্রিম ভ্যান। হাত দিয়ে রাস্তার ওপাশে দেখিয়ে দিয়ে। রাস্তার ওপাশে তাকিয়েই উনি আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে কড়া গলায় বললেন, ওসব আইসক্রিম তোমায় কিনে দেব না আমি। ওসব শরীরের জন্য হার্মফুল। আগে রিসোর্টে চলো, ওখান থেকে নিয়ে দেব। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি এখান থেকেই খাব। আপনি না কিনে দিল আমি যাচ্ছি কিনতে। জেদ করতে নেই, আমি কিনে দেব বলেছি তো। আমি এখান থেকেই খাব। জেদি গলায়। আমার বায়নায় আর না করতে পারলেন না আয়াস। শান্ত গলায় বলে উঠলেন, ঠিক আছে, আমি কিনে আনছি, এখানেই থাকবে।
এত ব্যাগ নিয়ে হাঁটার দরকার নেই। কথাটা বলে আমায় দাঁড় করিয়ে রাস্তার ওপাশে চলে গেলেন উনি। আমি খুশি মনে দাঁড়িয়ে থাকলাম আয়াসের দিকে তাকিয়ে। উনি আইসক্রিম কিনে বিল মিটিয়ে দিতেই ফোনটা হাতে নিলেন। উনার রাগ আর বিরক্তিমাখা মুখটা আমি এপাশ থেকে ভালো করে দেখতে পারছি। ফোনটা কানে ধরে রেগেমেগে রাস্তা পার হচ্ছেন আর লাগাতার কারো সাথে কথা বলে চলেছেন। উনার দিকে চোখ সরিয়ে রাস্তার আশেপাশে তাকালাম। হঠাৎ চোখজোড়া থমকে গেল আমার। হাত পা কাঁপতে লাগল। আয়াসের দিকে একটা ট্রাক গাড়ি ধেয়ে আসছে। আয়াসের রাস্তার দিকে তেমন মন নেই। উনি কথা বলতে বলতে আসছেন। আমার মুখ থেকে কথা যেন হারিয়ে গেছে। কণ্ঠস্বর হারিয়ে ফেলেছি আমি। আয়াসকে ডাকার অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। সময় নেই আমার হাতে। হাত থেকে ব্যাগগুলো পড়ে গেল। নিজের সর্বশক্তি দিয়ে দৌড়ে গেলাম আমি। চিৎকার করে ডাকলাম, আয়াস। উনি মাঝরাস্তায় হঠাৎ দাঁড়িয়ে পড়লেন আমার দৌড়ানো দেখে। বড় বড় ধাপ ফেলে উনার দিকে এসে গাড়ির দিকে তাকালাম আমি। চোখমুখ খিচে আয়াসকে সজোরে ধাক্কা মারলাম। আয়াস রাস্তার ধারেই পড়ে গেলেন। কিন্তু আমি আর সরতে পারলাম না। তীক্ষ্ণ আঘাত অনুভব করলাম। গাড়ির আঘাতে রাস্তার একপাশে পড়ে গেলাম আমি উপর হয়ে। হাতে লাল রঙের তরল জাতীয় কিছু এসে ধরা দিল। বুঝতে সময় লাগল না এটা আমারই রক্ত। চোখজোড়া এবার বন্ধ হয়ে আসছে। আয়াস আমার দিকে দৌড়ে আসছেন। পুরোটা দেখা হলো না আমার। শরীর নিস্তেজ হয়ে চোখজোড়া অনায়াসেই বন্ধ হয়ে গেল। রক্তে মেখে পড়ে থাকা আনিশার দেহটার দিকে ছুটে চলেছে আয়াস। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। কি করবে সে এখন সে নিজেই বুঝতে পারছে না। ছুটে যাওয়ার সময় আনিশাকে ধাক্কা দেওয়া ট্রাকটার দিকে নজর পড়ে ওর। পাগলের মতো চিৎকার করে ট্রাকের ভেতরে থাকা ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওঠে, ট্রাক থামা, নয়তো মেরে ফেলব তোকে। আই সেইড স্টপ। আমার নিশা পাখির সাথে কি করলি তুই? দাঁড়া বলছি। গাড়ি থামা। ট্রাকটা দ্রুত বেগে চলে গেল আয়াসের নাগালের বাইরে। আয়াস দ্রুত এসে আনিশার আশেপাশে জড়ো হয়ে থাকা মানুষগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আনিশার কাছে এসে বসে পড়ল। আনিশার মাথায় বেশ বর্ষর আঘাত লেগেছে। সেখান থেকে অনবরত ব্লিডিং হয়ে চলেছে। আয়াস কি করবে তা ভেবে পায় না। নিজেকে যেন পাগল পাগল লাগছে। আনিশার মাথা নিজের হাঁটুতে নিয়ে পাগলের মতো এক নাগারে ডেকে চলেছে আয়াস। কিন্তু তার একটাই প্রশ্ন, কেন তার মায়াবিনী তার কথায় সাড়া দিচ্ছে না? নিশা পাখি, সাড়া দাও তোমার এই সাইকোর কথায় প্লিজ। নয়তো তোমার সাইকো কিন্তু রেগে যাবে। তুমি সাড়া না দিল সে যে মরে যাবে। তুমি কেন চোখ বন্ধ করে আছো বলো তো? অভিমান করেছ আমার ওপরে? আনিশার গালে হাত দিয়ে নাড়িয়ে কথাগুলো বলে ওঠে আয়াস। আশেপাশের মানুষগুলোও যেন কানাকানি শুরু করেছে। বড্ড স্বার্থপর তারা। এভাবে একজন আহত মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখেও কিছু বলছে না? এটাই কি ডিজিটাল যুগের নিয়ম? অনেক লোকজনের মধ্যে একজন লোক বলে উঠলেন, আরে উনার মাথার বাম সাইড দিয়ে তো ব্লিডিং হচ্ছে। ওখানে কাপড় জাতীয় কিছু একটা দিয়ে চেপে ধরুন। আয়াসের কানে কথাটা আসার সাথে সাথে নিজের পকেট হাতাতে শুরু করল নিজের রক্তমাখা হাত দিয়ে। কিন্তু রুমাল খুঁজে না পাওয়ায় অস্থির হয়ে আনিশার আঘাত লাগা জায়গায় নিজের হাতটা চেপে ধরল আয়াস। তবুও যেন ব্লিডিং থামতে চাইছে না। সারা রাস্তা রক্ততে মাখামাখি অবস্থা। এরই মাঝে আলোচনা করতে করতে একজন মানুষ বলে উঠল, মনে তো হয় না মেয়েটা বাঁচবে। ট্রাকের সাথে যেভাবে অ্যাক্সিডেন্ট হল, একেবারে ছিটকে দূরে গিয়ে পড়েছে মেয়েটা।
আর এভাবে রক্ত ঝরছে, ওর পক্ষে হয়তো বাঁচা অসম্ভব। আশেপাশের সবাই মুখটা ভার করে মাথা নাড়াল। সাথে সাথে চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো আয়াস। আনিশাকেও কোলে তুলে নিল সে। শাসিয়ে বলে উঠল, কিচ্ছু হবে না আনিশার, ওকে বাঁচতে হবে, ওর কোনো ক্ষতি হতে দেব না। বুঝেছেন আপনারা? এসব আজে বাজে কথা বললে আমি একজনকেও ছাড়ব না। আর কিসের অ্যাক্সিডেন্ট? ওটা ষড়যন্ত্র ছিল যার ব্যাপারে আমি সিউর। আর যে এই কাজটা করেছে তাকে আমি জ্যান্ত ছাড়ব না। কথাটা বলে ভিড় ঠেলে আনিশাকে নিয়ে বের হতে নিতেই সামনে অনির্বাণকে দেখে থেমে যায় আয়াস। অনির্বাণ ভালো করে আয়াসকে আর তার কোলে থাকা রক্তাক্ত আনিশাকে দেখে নেয়। ভয়ার্ত কণ্ঠে সে বলে ওঠে, আশ, ভাবির কি হয়েছে? এ কি অবস্থা হয়েছে ভাবির? সব বলবো, এখন সময় নেই। আমাকে হেল্প কর অনি প্লিজ, আই রিকোয়েস্টেড ইউ। বেশি দেরি হলে আনিশাকে আমি বাঁচাতে পারবো না অনি। কথাটা বলতে বলতে আয়াসের চোখ থেকে এক ফোঁটা পানি আনিশার চোখে টুপ করে পড়ে যায়। হ্যাঁ, আয়াস কাঁদছে। আজ আয়াসের মতো কঠিন হৃদয়ের মানুষের চোখ থেকেও পানি ঝরছে, শুধু তার ভালোবাসার মানুষের প্রাণ সংশয় বলে। অনির্বাণ মুখে হাত দিয়ে চেপে ধরে তড়িঘড়ি করে বলে উঠল, আমি গাড়ি এনেছি, উইয়ে সামনেই আছে গাড়ি। চল, হসপিটালে যেতে হবে, ভাবির যেমন ব্লিডিং হচ্ছে, শরীরে ব্লাড দিতে হবে ইমিডিয়েটলি। আয়াস আর অনির্বাণ ছুটে গিয়ে গাড়িতে বসে আনিশাকে কোনোমতে গাড়িতে শুইয়ে আয়াস নিজের সাথে জড়িয়ে নেয়। অনির্বাণ গাড়ির চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। তারও কপাল থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে। মনে একটাই প্রশ্ন বারবার খোঁচাচ্ছে, আনিশা ভাবি বাঁচবে তো? কক্সবাজারে চিকিৎসার খুব ভালো ব্যবস্থা নেই বললেই চলে। কোনো সিরিয়াস কিছু হলে অনেক দূরে বড় বড় হসপিটালগুলোতে পাড়ি দিতে হয়। অনির্বাণ প্রায় আধ ঘন্টা ধরে গাড়ি ড্রাইভ করছে, তার ওপর ট্রাফিক জ্যাম। ব্যাপারটা খুবই গুরুতর। আয়াসের মুখেও ফুটে উঠেছে চিন্তার রেখা। আস্তে আস্তে আনিশাকে নিয়ে পাগলামো জিনিসটা বেড়েই চলেছে তার। মাঝে মাঝে চিৎকার দিয়ে অনির্বাণের উদ্দেশ্যে বলে উঠছে, তোর ভাবি বাঁচবে তো, তাই না? আবার আমার কাছে ফিরে আসবে, তাই না অনি? অনির্বাণ শুধু চুপচাপ শুনছে আর মিথ্যে সান্ত্বনা দিয়ে বলছে, হুমম বাঁচবে তো, তোর কাছেই ফিরে যাবে। পেশায় অনির্বাণ নিজেও একজন ডক্টর, তাই সে ভালোভাবে বুঝতে পারছে আনিশার রিকভারি হওয়া জিনিসটা ভাগ্যের মধ্যে পড়বে। আয়াস নিজেও একজন ডক্টর হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ডক্টরের পেশায় নেই সে। যেন সব রকম ডাক্তারি ভুলে বসেছে, যেন আস্তে আস্তে সে নিজেই পেশেন্টে রূপান্তরিত হচ্ছে। আয়াস আনিশার আঘাত লাগা জায়গা হাত দিয়ে চেপে ধরে আছে, আর অন্য হাত দিয়ে আনিশাকে ধরে রেখেছে। আয়াস আনিশার রক্তে মাখা কপালে চুমু খেয়ে বলল, তুমি ঠিক হয়ে যাবে নিশা পাখি, আমি জানি তোমার কিছু হবে না। তোমার এই পাগল বরকে ছেড়ে গেলে তোমার এই পাগল বর যে বেঁচে থেকেও প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরবে। আমার জন্য তোমায় বাঁচতে হবে। আয়াসের কর্মকাণ্ডগুলো অনির্বাণের কপালে ভাঁজ তুলে চলেছে প্রখরভাবে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস পড়ছে তার। বাই চান্স যদি আনিশার কিছু হয়েই যায় তবে কি হবে আয়াসের? সেসব ভেবেই যেন শিউরে উঠছে অনির্বাণ। চিন্তিত গলায় অনির্বাণ বলে ওঠে, আয়াস, এমন পাগলামো করিস না। আয়াস উত্তেজিত গলায় বলে ওঠে, পাগলামো করব না মানে? কিসের পাগলামো? আমি তো শুধু বলছি তোর ভাবিকে ও সুস্থ হয়ে যাবে। এটা কি ভুল? আমি জানি না কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু একটা কথায় তোকে বলবো,
এত এক্সপেকটেশন করিস না। ভাবির অবস্থা ভালো নয়। অনির্বাণের কথা শোনার সাথে সাথে তেতিয়ে উঠল আয়াস। প্রচণ্ড শক্ত গলায় বলে উঠল, চুপ, আর একটাও কথা বলবি না তুই। তুইও কি অন্য সবার মতো একই কথা বলবি? এমন কথা আর তোর মুখ থেকে বের হলে ঠাস করে থাপ্পড় কষাতে আমার সময় লাগবে না। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। অনির্বাণ আর কিছু বলল না। ট্রাফিক জ্যামের জট খুলতেই তড়িঘড়ি করে গাড়ি আবার স্টার্ট দিল অনির্বাণ। আরও মিনিট 10 পর গাড়ি এসে থামল একটা হসপিটালের সামনে। আয়াস আর অনির্বাণ মিলে আনিশাকে গাড়ি থেকে বের করে দ্রুত হসপিটালের ভেতরে নিয়ে গেল। হসপিটালে ঢুকতে না ঢুকতে প্রচণ্ড ভিড়ের মাঝে ওয়ার্ডবয়কে খুঁজতে শুরু করল আয়াস ও অনির্বাণ। সামনে কিছুদূর হেঁটে যেতেই রিসেপশন পড়ল। রিসেপশনিস্ট মেয়েটি দেখে তাড়াতাড়ি ওয়ার্ডবয়কে কল করে স্ট্রেচার নিয়ে আসতে বললেন। মিনিট 2 পর ওয়ার্ডবয় দুজন এসে চিল্লিয়ে বলে উঠল, এখানে ইমার্জেন্সি পেশেন্ট যেন কে? আয়াস আনিশাকে নিয়ে ছুটে গেল সেদিকে। আনিশাকে স্ট্রেচারে নিয়ে গিয়ে শুইয়ে দিতেই স্ট্রেচার নিয়ে ছুটতে লাগল ওয়ার্ডবয়। তবুও আনিশার হাতটা নিজের হাতের মুঠোয় আগলে রাখল আয়াস। পেছনে থেকে অনির্বাণের আওয়াজ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো আয়াস। আয়াস, তুই যা, আমি আসছি ফর্মালিটিগুলো চেক করে। আয়াস আবারও ঘাড় ঘুরিয়ে তাকায় আনিশার দিকে। মেয়েটার কপালের একপাশে প্রচণ্ড আঘাতে বাজেভাবে ক্ষতবিক্ষত হয়েছে। ওর ডান গালে কেটে রক্ত কান পর্যন্ত গড়িয়ে পড়েছে। মুখের এক পাশ দিয়ে রক্তের ধারা বয়ে গেছে। তাছাড়া মুখের আশেপাশে রক্তের ছিটেফোঁটা বিরাজমান। হাতে পায়েও আঘাত লেগে কেটে ছিঁড়ে গিয়েছে। ভালো করে আনিশার অবস্থা দেখে কেঁপে উঠল আয়েশের অন্তর। অপারেশন থিয়েটার পর্যন্ত গিয়ে আটকানো হলো আয়াসকে। আয়াস সোজা হয়ে দাঁড়াল। একজন ডক্টর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনি আর যেতে পারবেন না, সো প্লিজ বাইরেই ওয়েট করুন। ফর্মালিটিগুলো পালন করা হলে আর টাকা জমা হলে পেশেন্টের অপারেশন আমরা শুরু করব। ততক্ষণ অপারেশন থিয়েটারে থাকবে পেশেন্ট। আয়াস স্ট্রেচার ধরে মিনতি গলায় বলল, আমি জানি ডক্টর, আমিও একজন ডক্টর, তাই জানি অপারেশনের অন্য কেউ এলাও না, কিন্তু প্লিজ ডক্টর আমি থাকতে চাই ওর সাথে। আর যত টাকা লাগবে আমি এক্ষুনি জমা করে দিচ্ছি। শুধু ও ভালো হলেই আমি আর কিচ্ছু চাই না ডক্টর। ডক্টর মাথা নাড়িয়ে বললেন, সরি, এমন আবেদন জানাবেন না। দেখুন পেশেন্টের অবস্থা মোটেও ভালো নয়। দেখে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল। যত তাড়াতাড়ি অপারেশন শুরু করতে পারি তত ভালো, সো প্লিজ যেতে দিন। কথাটা বলে আনিশার হাতের পালস চেক করে নিলেন ডক্টর। তারপর ওয়ার্ডবয়দের ইশারা করতেই ওরা আয়াসের থেকে স্ট্রেচার ছাড়িয়ে নিল। তড়িঘড়ি করে ওরা আনিশাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়ে চলে গেল। অপারেশন থিয়েটারের দরজা লাগিয়ে দেওয়া হল। আয়াস অনবরত ধাক্কাতে শুরু করল দরজা। ওর মুখে একটাই কথা, আমি আমার নিশাপাখির সাথে থাকব। ও ভয় পাবে আমাকে ছাড়া, প্লিজ ঢুকতে দিন। তবুও খোলা হলো না অপারেশন থিয়েটারের গেট। আয়াসও নিজের শক্ত দিয়ে গেট ধাক্কাতে থাকল। অবশেষে না পেরে দরজায় থাপা দিতে থাকল সে। তার চোখে স্পষ্টভাবে ভয় ফুটে উঠেছে। মনে আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তার ভালোবাসার মানুষটার এই অবস্থার জন্য কোথাও সে দায়ী না তো? আনিশাকে ছাড়া যে এই মুহূর্তে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। চোখে টলটল করতে থাকা পানি এক নিমিষে মুছে নিয়ে সামনে তাকালো সে। ফর্মালিটি পূরণ করে টাকা জমা দিয়ে গায়ে এপ্রন জড়িয়ে তড়িঘড়ি করে ছুটে চলেছে অপারেশন থিয়েটারের দিকে অনির্বাণ। মনে মনে একটা অপরাধবোধ কাজ করছে তার।
সে যদি একটু আগে জানতে পারত যে আনিশা ভাবির এমন কিছু একটা হতে চলেছে তাহলে হয়তো আনিশার এই অবস্থা থেকে বাঁচাতে পারত অনির্বাণ। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে তার। জোরে জোরে হাঁটতে হাঁটতে রেগে বিড়বিড় করে সে বলে উঠল। যেটার ভয় ছিল ঠিক সেটাই হয়ে গেল। শিট! এই আয়াসটাও যে কেন সে সময় ফোন ধরছিল না। ও ফোন ধরলে হয়তো এই অবস্থা হতো না। কথাটা বলে হাত নাড়াতে নাড়াতে অপারেশন থিয়েটারের কাছে আসতেই আয়াসকে দেখতে পায় সে। আয়াস এখনো এক নাগারে দরজায় হাত দিয়ে থাবা দিয়ে চলেছে। একজন নার্স অনবরত মানা করে যাচ্ছে আয়াসকে। তবে আয়াস বারবার ধমক দিয়ে চলেছে, যার কারণে নার্স নিজের অসহায় মুখ বজায় রেখে দাঁড়িয়ে আছে। অনির্বাণ নিজের মুখটা ভার করে আয়াসের কাছে এগিয়ে যেতেই আয়াস দরজা থেকে হাত সরিয়ে অনির্বাণের দিকে এগিয়ে এসে ছটফট করতে করতে বলল, দেখ না অনি, আমাকে না অপারেশন থিয়েটারে ঢুকতে দিচ্ছে না। বারবার বলছি আমিও ডক্টর। তবুও ওরা কোনো কথা শুনছে না, আনিশাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। অনির্বাণ আয়াসের কাঁধে হাত রেখে চোখের পলক ফেলে অনিশ্চয়তার গলায় বলে ওঠে, দেখ আয়াস, তুইও ডক্টর, কিন্তু এখানকার ডক্টর নয় তুই। আমি এই হসপিটালে এক ইমার্জেন্সি কাজে এসেছিলাম। এই হসপিটাল থেকে আমায় ডাকা হয়েছিল। এসে দেখি ভাবির এই অবস্থা। কিন্তু তোকেও এটা মাথায় রাখতে হবে ডক্টর হিসেবে যে ভাবির অবস্থা কেমন। শক্ত রাখতে হবে নিজেকে, কারণ তুই ডক্টর। আমি যাচ্ছি অপারেশন থিয়েটারে, চিন্তা করিস না। আমি সহ সব ডক্টর নিজেদের সর্বোৎকৃষ্ট চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। আমি রুষাকে ফোন করেছিলাম, মনে হয় ওরাও এখানে আসছে যত তাড়াতাড়ি সম্ভব। তুই এখানে বসে থাক, আর একদম পাগলামি করবি না। কথাটা বলে অপারেশন থিয়েটারে নার্স সহ অনির্বাণ ঢুকে যায়। সকালে আমায় বলেছিলে আমার থেকে দূরে চলে যাবে। বুঝিনি সেই কথাটা সত্যি হয়ে আজ আমার চোখের সামনে এভাবে ধরা দেবে। যেও না মায়াবিনী, তোমাকে সুস্থ হতে হবে। কেন আমার সামনে চলে এসেছিলে তুমি? যদি না আসতে সেভাবে দৌড়ে তবে তোমার এমন হতো না। আর এসব কিছুর প্ল্যানিং যে করেছে সে আমার হাত থেকে বাঁচবে না। ওই গাড়ির নম্বর যে করেই হক আমার চাই। ওই গাড়ির মালিককে তো খুঁজে বের করতেই হবে। তার আগে আমার নিশাপাখির সুস্থ হয়ে যাওয়া প্রয়োজন। কথাটা বলে পেছনে থাকা সিটে ধপ করে বসে পড়ল আয়াস। চোখ বন্ধ করে নিল সে। বর্ষর একটা নিঃশ্বাস ফেলে অপারেশন থিয়েটারের ওপরে থাকা রেড লাইটের দিকে এক ধ্যানে চেয়ে থাকল সে। কেটে গেল প্রায় 4 ঘন্টা। তবুও রেড লাইটটা অফ হচ্ছে না। এতক্ষণ কি হচ্ছে অপারেশন থিয়েটারে? মনটা আকুপাকু করে চলেছে আয়াসের। দরজা দিয়ে ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য অনেকবার চেষ্টা করেও পারল না আয়াস। হতাশ হয়ে আবারও সিটে বসে পড়ল সে। হাত দিয়ে চোখমুখ ঢেকে সবার অগোচরে কাঁদতে লাগল সে। দরজা খোলার শব্দে নিজের মুখ থেকে হাত সরিয়ে অনির্বাণকে দেখতে পেয়ে উঠে দাঁড়াল আয়াস। অনির্বাণের কাছে গিয়ে অস্থির হয়ে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আনিশা কেমন আছে অনি? ঠিক আছে তো? ভালো হয়ে যাবে তো? অনির্বাণ কিছু না বলে মাথা নিচু করে চলে গেল অন্যদিকে। কিছুদূর যেতেই একটা নার্সকে দেখে অনির্বাণ জোরে সোরে বলে উঠল, আরও ব্লাড লাগবে পেশেন্টের। তাড়াতাড়ি ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাডের ব্যবস্থা করো। অনির্বাণের কথায় নার্সটি তড়িঘড়ি করে চলে গেল বাইরের দিকে। আয়াস হা হয়ে সবকিছু শুনে অনির্বাণের দিকে দৌড়ে এসে কড়া গলায় প্রশ্ন ছুড়ল, কি হলো অনি? শুনতে পাচ্ছিস না? আমি কি বলছি? আনিশা কেমন আছে? বল না আমায়। অনির্বাণ একটা ঢক গিলে বলল, তোর সাথে পরে কথা বলছি।
সময় নেই আমার হাতে। আয়াসকে কোনো রকম পাত্তা না দিয়ে চলে গেল অনির্বাণ। অনির্বাণের এমন আচরণ যেন আয়াসকে আরো দুর্বল করে দিচ্ছে। মনের মাঝে সৃষ্টি হচ্ছে নানানরকম নেগেটিভ চিন্তাভাবনা। ঢুলতে ঢুলতে আবারও সেই সিটটা এসে বসে পড়ল সে। কেটে গেল আরো 2 ঘন্টা। অপারেশন থিয়েটারের লাইট অফ হল। আয়াস চোখমুখ লাল করে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়াল। এতক্ষণ আয়াসের দাদিমা বারবার আয়াসকে ফোন দিয়ে কেঁদেছে। আয়াস নিজেকেই সামলাতে পারছে না। তার ওপর দাদিমাকে ফোনে কথা বলে সামলাতে প্রায় নাজেহাল অবস্থা। চোখমুখ কয়েক ঘন্টার ব্যবধানে শুকিয়ে কাঠের ন্যায় হয়ে গিয়েছে। নিজের মনে এক পাহাড় আশা বেঁধে নিল আয়াস। আশাটা হলো তার মায়াবিনী ঠিক হয়ে যাবে। একে একে সব ডক্টর আর নার্স বেরিয়ে গেল। আয়াসকে কেউ পাত্তা অবধি দিল না। আস্তে আস্তে রাগে কটমট করছে আয়াস। কেন কেউ ওকে পাত্তা দিচ্ছে না? কেন কেউ আনিশার খবর বলছে না? অবশেষে অনির্বাণ বেরিয়ে এলো। অনির্বাণকে দেখে আয়াস রাগে কিরমির করে বলে উঠল, দেখ অনি, সবাই আমাকে এড়িয়ে চলে গেছে, তুই আমাকে এড়িয়ে যেতে পারিস না। কিছুতেই না। আনিশার জ্ঞান ফিরেছে? ওর অপারেশন সাকসেসফুল হয়েছে? বল না। অনির্বাণ আয়াসের কথার প্রত্যুত্তরে একটা কথাও বলল না। চুপচাপ কাঠের পুতুলের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। যা দেখে আরো রাগ হল আয়াস। মাথার চুল চেপে ধরে রাগে চেঁচিয়ে বলে উঠল, তুই বলবি আমাকে? কেন বলছিস না? এমন কেন করছিস? কি অবস্থা আনিশার? কি বেঁচেও মরে আছে ভাবি, আর কখনো বাঁচবে কি না তার কোনো গ্যারান্টি নেই। পেয়েছিস তুই তোর উত্তর? আয়াসকে কথার মাঝে থামিয়ে দিয়ে হুট করেই রেগেমেগে কথাগুলো বলে ফেলল অনির্বাণ। আয়াস কয়েক ধাপ পিছিয়ে গিয়ে থমথমে গলায় বলে উঠল, মানে একটাই, ভাবি কোমায়। যে কোনো সময় ভাবির প্রাণ চলে যেতে পারে। ভাবির রিকভারি কখনো হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অনেক চেষ্টা করেও আমরা ভাবির অবস্থার কোনো ইমপ্রুভ করতে পারিনি আয়াস। কথাটা বলে থেমে গেল সে। আয়াস চুপ হয়ে গেল, যেন একটা নিস্তব্ধ মানুষ। সোজা হয়ে দাঁড়িয়ে অল্প অল্প করে এগিয়ে গেল অপারেশন থিয়েটারের দিকে। দরজা থেকে ঢুকতেই মুখে মাস্ক পরা আর মাথার আশেপাশে ব্যান্ডেজ করা মুখটা জ্বলজ্বল করে উঠল আয়াসের চোখের সামনে। কোথা থেকে কি হয়ে গেল ওদের এই ভালোবাসাময় জীবনে? কখনো কি আয়াস আর শুনতে পাবে না তার মায়াবিনীর মুখ থেকে সাইকো নামটা? আস্তে আস্তে চোখ মেলানোর চেষ্টা চালিয়ে গেলাম আমি। অবশেষে সফল হলাম। চোখটা খুলতে পারলেও আশেপাশের সবকিছু ঘোলা লাগছে। মাথা নাড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখার বৃথা চেষ্টা করলাম। মাথায় তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করলাম। দুচোখের পাতা কয়েকবার পলক ফেলে ভালো করে তাকালাম আমি। নিজেকে এক হসপিটালের বেডে আবিষ্কার করলাম। নিজের পাশে কারো একটা গভীর উপস্থিতি অনুভব করলাম। যেন কতদিন পর সেই চেনা গায়ের গন্ধ আবারও ঠিক করে নিতে পারছি আমি। খুব কষ্ট করে ঘাড় ঘুরিয়ে পাশে দেখার চেষ্টা করতেই পাশে থাকা লোকটাকে দেখে চমকে উঠলাম। এ কি সত্যিই আমি আয়াসকে দেখছি? চলবে।